আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আমি যখন আমার ভিডিওটা দিয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম, খুব শীঘ্রই আমি ধামাকাদার কিছু ভিডিও নিয়ে আসব। তো দর্শক, বলতে পারেন আমার প্রত্যাবর্তনের পর আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি আলোড়ন ছড়াবে, সেটা আমি মনে করি। কারণ অনেক তো ভিডিও দিয়েছি, ভিডিওর কন্টেন্ট দেখলেই আমি বুঝতে পারি যে কোন ভিডিওটা আপনাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা ঠিক তেমনই একটা ভিডিও। আমি গতকালকে আপনাদেরকে একটা ট্রেলার দেখিয়েছিলাম, অর্থাৎ তান এবং মরিমের একটা টিনএজ রিলেশনশিপের গল্প বলেছিলাম মাত্র, কিন্তু সেই গল্পের পরিণতি কতদূর গড়িয়েছে সেইটার নমুনা কিন্তু দেখায়নি। তো আজকে আমি সেটাই নমুনা দেখাবো। ইতিমধ্যে আপনারা আমার এই ভিডিওটা যদি ক্লিক করে থাকেন, আমি বিলিভ করি, আই ডু বিলিভ যে আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করেছেন, এবং থাম্বনেলে এই পরিমাণ কিছু ছবি দেখেছেন যেগুলো আপনাদের কাছে আশ্চর্য লেগেছে। ঠিক আমারও তাই। আমি যখন তান এবং মরিয়মকে এরকম অবস্থায় দেখেছি, সেই ঘটনাটা আপনাদেরকে না বললেই নয়। ঠিক আছে, তান মরিয়মদের মধ্যে যে সম্পর্কটা চলছে, এখন সেখানে তিশা পর্যন্ত ইন্টারাপ্ট করছে, তিশা পর্যন্ত সেখানে বাধা দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে সম্পর্কটা অনেক দূর গড়িয়ে গেছে। মানে তান কোনো রকম কিছুই মেনটেন করছে না, যে ক্যামেরা অন করা বড় মানুষ আছে, তার মন চাচ্ছে সে গিয়ে মরিয়মের সাথে মেলামেশা শুরু করে দিচ্ছে। সো এই জিনিসগুলো অন্যরকম, এবং তিশা তো আজকে অন দ্য ক্যামেরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমি আমার ছেলেকে যতটা ভালোবাসি, আমি আমার ছেলের বউকে ঠিক ততটাই ঘৃণা করব। তানকে কোলের মধ্যে রেখেই কথা বলেছে, এবং কথাটা আসলে মরিয়মকে শুনিয়ে বলেছে। কিন্তু কেন এত কিছু কেন ঘটছে, এই জিনিসগুলো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। নেক্সট যে বিষয়টা বলবো, আমি গতকালকেও ঠিক তানজিলার নোংরামি বিষয় সম্পর্কে বলেছিলাম, আজকেও তানজিলার কিছু নোংরামি সম্পর্কে বলবো, সেটা ভিডিওতে ডিটেলস বলবো। আর আরও একটা বিষয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমরা সবাই জানি একটা শিশু বাচ্চা যখন সময়ের সাথে সাথে বড় হতে থাকে, তার কিন্তু প্রথমত যে মাথার মাঝখানে যে একটা অংশ থাকে, সেখানে তবে নরম একটা অংশ থাকে, যে ফিটাল যে বোনগুলো থাকে সেগুলো কিন্তু ম্যাচিউর হয় না, যার কারণে নরম থাকে, জাস্ট একটা চামড়ার মতো প্রলেপ থাকে। সেটা সময়ের সাথে সাথে হাড্ডি যখন ম্যাচিউর হয় তখন সেখানে কিন্তু ওই জায়গা নরম জায়গাটা শক্ত হয়ে যায়, সেটা সময় দিতে হয়। আবার অন্য দিক থেকে দেখবেন বাচ্চাদের কিন্তু ঘাড়, সে যখন নতুন সদ্য জন্মায় সে কিন্তু ঘাড় শক্ত করে দাঁড়াতে পারে না। ঘাড় যদি আপনার কেউ ব্যালেন্স করে না ধরেন, তার ঘাড় কিন্তু একপাশে কাত হয়ে যায়, কারণ সে তার মাথার ওয়েট, মাথার ওজনটা নিতে পারে না। ঘাড়ে সেই পরিমাণ শক্তি সামর্থ্য তখনও হয় না। তো তানজিলার বাচ্চার বয়স কিন্তু মানে মাত্র হয়েছে 1-1.5 মাস হবে, এখনও ঘাড়টা শক্ত হয়নি। ঠিকমতো যদি কোলে না নেওয়া হয় তাহলে ঘাড়টা কিন্তু একপাশে কাত হয়ে যায় বা বেঁকে যায়। তো এরকম বাচ্চার জন্য সাকিব, মানে কি আর বলবো, বসে থাকার জন্য দোলনা বলতে পারেন বা ওয়াকার বলতে পারেন, বা এমন কিছু একটা জিনিস নিয়ে এসেছে যে যেখানে তাদের সন্তান সবসময় বসে থাকতে পারবে। আমি আশ্চর্য হলাম যে এটা কীভাবে এই কাজটা করলো। আপনারা হয়তো বলবেন, অনেকে তাদের জায়গা থেকে বলবে যে তারা এই জিনিসটা এনেছে এমনি শখে আহ্লাদে আমোদে প্রমোদে, কিন্তু আসল ঘটনা তো অন্য জায়গায়। সবে যদি ভিডিও শুরুতে বলে দিই দর্শক, তাহলে ভিডিওটা কেন দেখবেন বলুন তো? সো সব কথা না হয় শুরুতে না বলি, ভিডিওতেই আপনারা ডিটেলস শুনে নিতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। প্রথমত দর্শক, আজকে ভিডিওটা শুরু করবই আমি তান এবং মরিয়মকে দিয়ে, কারণ তাদের গল্পটা এখন বর্তমানে একটা ট্রেন্ডিং গল্প হয়ে দাঁড়িয়েছে। প্রথমত আমি আপনাদেরকে বলবো, এতদিন পর্যন্ত আপনারা ভিডিও দেখছিলেন, এতদিন পর্যন্ত তানা মরিয়মকে দেখেছিলেন, কিন্তু যেহেতু আমি কোনো কথাবার্তা বলিনি, সেহেতু তিশাদের পরিবার থেকেও এই বিষয়ে কোনো ইনিশিয়েশন বা ইনিশিয়েটিভ বা কোনো স্টেপ নেওয়া হয়নি। তারা এটাকে নর্মালভাবে ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, সব কিছু অবাধভাবে হচ্ছিল, কিন্তু যেহেতু আমি গতকালকে ভিডিও দিয়েছি, অর্থাৎ আমার চোখ তান এবং মরিয়মের দিকে গিয়েছে, এবং এই জিনিসটা বাপ্পি তিশা খুব ভালো মতোই জানে তানের মনের মধ্যে এখন কে গিটার বাজাচ্ছে। এটা আমরা দূর থেকে না বুঝতে পারলেও বাপ্পি তিশা কিন্তু ভালোই বুঝতে পারছিল, কিন্তু তারা ভেবেছিল হয়তো দর্শকদের চোখে এটা ধরা পড়বে না, বিশেষ করে তারকদের গল্পের চোখে নাও ধরা পড়তে পারে। কিন্তু যখন গতকালকে তারা দেখলো তারকদের গল্পের চোখে এই ঘটনাটা ধরা পড়ে গেছে, তারপর কিন্তু
তাদের টনক নড়েছে। এখন তারা এই জিনিসটাকে আড়াল করার চেষ্টা করছে, এই জিনিসটাকে লুকোচুরি করার চেষ্টা করছে, যাতে করে দর্শকরা ধরতে না পারে তান এবং মরিয়মদের মধ্যে সম্পর্কটা কী। ঠিক আছে, গতকাল মানে আমি আজকে যে ঘটনাটা বলবো, মানে চরম আকারে দুর্দান্ত কিছু ঘটনা বলবো। এটা আসলে মানে অপ্রত্যাশিত কিছু ঘটনা বলা যেতে পারে। যেহেতু মিমের সন্তান হয়েছে, তিশা, বাপ্পি, তান, তারা সবাই গিয়েছে মিমের বাসাতে, ওই পদ্মার চরে, মিমের সন্তানকে দেখতে, মিমের কন্ডিশন বুঝতে, এগুলোর জন্য গিয়েছে ঘোরাঘুরি করতে। তো ওই সময় দেখা গিয়েছে তিশার ক্যামেরাতে, তিশা সেখান থেকে বিদে নিয়ে চলে আসবে, তিশা ক্যামেরার সামনে কথা বলছিল, কিন্তু ঠিক পেছনে ঘটছিল রোমাঞ্চকর কিছু ঘটনা। ক্যামেরার সামনে তিশা ঠিকই কথা বলছে, বাট ক্যামেরার পেছনে, অর্থাৎ তিশা যে জায়গাতে কথা বলছিল ঠিক তার পেছনেই তান এবং মরিয়মকে ধরা পড়া গেছে যে তারা কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। এটা ক্যামেরাতে ধরা পড়েছে। তিশা আসলে সেই বিষয়টার জন্য প্রস্তুত ছিল না, সে তো তার ভিডিওর জন্য শ্যুট করছিল, কিন্তু তখনই ক্যামেরাতে ধরা পড়ে যাচ্ছে সিনারিওটি। কী ঘটছিল সেখানে? মরিয়ম মান্নাত, সম্ভবত ওই যে মরিয়মের যে ছোটো বোন, তাকে কোলে করে দাঁড়িয়েছিল, কোলে নিয়ে। তো ওই সময় তান সবার কাছ থেকে বিদায় নিয়ে আসবে, কিন্তু তান কারো কাছ থেকে বিদায় না নিয়ে সে মরিয়মের কাছ থেকে বিদায় নিচ্ছিল। ঠিক আছে, এবং দেখা গিয়েছিল মানে মরিয়মের কোলে যে বাবুটা ছিল তাকে চুমু খাচ্ছে তান, কিন্তু তান এমনভাবে চুমু খাচ্ছিল, সেই চুমু খাওয়ার আত্মপ্রকাশ ভঙ্গিটা, জিনিসটা এতটা নোংরা, এতটা বিভৎস ছিল, সেটা আমার থাম্বনেলে বুঝতে পারবেন। এবং সেই চুমু খাওয়ার প্যাটার্নে কিন্তু অবশ্যই অন্য কাউকে চুমু খাওয়া হচ্ছিল কি না সেটাও কিন্তু সন্দেহের বিষয়। এবং তিশা যখন এই ভিডিওটা শ্যুট করছিল, সে যখন দেখতে পায় তান এবং মরিয়ম এতটা কাছাকাছি চলে এসেছে, অকল্পনীয় কাছাকাছি চলে এসেছে, তখন তিশা নিজেই তানের ঘাড় চেপে ধরে, তানকে টেনে সামনে নিয়ে আসে, তুই এদিকে টানকে টেনে সামনে নিয়ে আসে, যাতে করে তান মরিয়মের কাছে না যায়। ঠিক আছে, তান প্রথমত বুঝতেই পারিনি তার মেয়ে এত জোরে কেন টান দিল। তিশা জোরে মানে টান দিয়ে তানকে কাছে নিয়ে আসে, তারপরে তিশা তানের সাথে এমনি একটা ভাব টাব নেয়, এসে তানের সাথে ভিডিও করছে। পরবর্তীতে হঠাৎ করে দেখা যায় তানকে উদ্দেশ্য করে তিশা ক্যামেরার সামনে একটা কথা বলে, আমি আমার এই ছেলেকে যতটা ভালোবাসি, আমি আমার ছেলের বউকে ততটাই ঘৃণা করব। মানে হঠাৎ করে তিশার এই কথাটা আসলে তানও তাজ্জব হয়ে যায়, দর্শকদেরও বোকা হয়ে যাওয়ার কথা যে তিশা হঠাৎ করে এই কথাটা কেন বললো। আসলে হঠাৎ করে না, কারণ ছাড়া তো ভাই একটা গাছের পাতাও নড়ে না। আর তিশা তার মুখ থেকে এত বড় একটা কথা বলবে বাট উইদাউট কোনো রিজন, এটা তো হতেই পারে না। তিশা আসলে এই কথাটা বলেছিল সামনে মরিয়মকে ইঙ্গিত করে। মরিয়ম এবং তানের মধ্যে যে সম্পর্কটা চলছে, তারা তো আসলে বুঝতে পারছে না যে এই সম্পর্কের পরিণতি কী হবে, আর তারা তো তাদের এই সম্পর্ককে একটা পরিণতি অবশ্যই দিতে চায়, যেহেতু তারা টিনেজের ভালোবাসা, বা আপনারা যদি দর্শক আপনাদের প্রথম ভালোবাসার কথা মনে করেন, ফার্স্ট লাভ কিন্তু সবার জন্য একটা অন্যরকম জিনিস হতে পারে। যেমন এই যে তান এবং মরিয়মের জন্য তারা ভাবছে আমাদের প্রথম ভালোবাসা, আমাদের টিনেজ লাভ, আমরা এটাকে পরিণতি দিব, আমরা সারা জীবন একসাথে থাকবো, এই টাইপের কিছু জল্পনা কল্পনা তাদের মধ্যে হতেই পারে। তো এই সমস্ত দিক বিবেচনায় তান এবং মরিয়মের সম্পর্কটাকে 8-10টা মানুষ হালকাভাবে নিল। যারা এই সম্পর্কটাকে করছে তান এবং মরিয়ম, তারা কিন্তু তাদের সম্পর্কটাকে অবশ্যই হালকাভাবে দেখবে না। তারা চাবেই তাদের সম্পর্কের একটা নাম দিতে, একটা পরিণতি দিতে, যেন একটা প্রণয় পর্যন্ত গড়াতে পারে। তো তিশা এই কারণে মরিয়মকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে, যাতে করে মরিয়ম বুঝে যায় যে তাকে নিয়ে তিশার মনে কী চলছে। তিশা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমি আমার ছেলের বউকে ঠিক ততটাই ঘৃণা করব। তো এই কথাটা কিন্তু আসলে তিশার হঠাৎ করে ওই সময় বলার কোনো প্রয়োজন ছিল না, বাট এটা বলেছে শুধু একটাই কারণ সামনে মরিয়ম ছিল, মরিয়মকে ইঙ্গিত করেই তিশা এই কথাটা বলেছে। ঠিক আছে, তো দেখুন ঘটনাটা কতটা ভয়ানক ঘটনা। তান যেভাবে করে মরিয়মকে জাপটে ধরে ওইভাবে চুমু খাওয়ার ঘটনা ঘটিয়েছে, তিশা তানকে গলা চেপে মানে মরিয়মের কাছ থেকে ছাড়িয়ে এনেছে, আবার তিশার এই কথাটা, এগুলো সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক জিনিসকে ইঙ্গিত করছে, মরিয়ম এবং তানের টিনেজ ভালোবাসা। অন্যদিকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে ধরে দিই, আমি বিলিভ করি এটা আপনারা কেউ এখন পর্যন্ত খেয়াল করেননি। আমি আবার অনুরোধ করব, বাপ্পি এবার পদ্মাচরে যাওয়ার পর যতগুলো ভিডিও সবার চ্যানেলে এসেছে, মিম বলেন, তিশা বলেন, বাপ্পির নিজের চ্যানেল বলেন, খুকি বলেন বা সাবিনা বলেন, সবার চ্যানেলে তো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে। আমি হাম্বল রিকোয়েস্ট করব দর্শক আপনাদের সবাইকে, কষ্ট করে সবার ভিডিও আরও একবার আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, খেয়াল করে দেখবেন কোনো সিঙ্গেল ভিডিওতে বাপ্পিকে মরিয়মের সাথে কথা বলতে দেখেছেন কিনা।
আমি এটা খুব ভালো মতো অবজারভেশন করে দেখেছি, বাপ্পি কিন্তু এবার মরিয়মের সাথে সিঙ্গেল কোনো কথাবার্তা বলেনি, অথচ অন্য কোনো সময় কিন্তু বাপ্পি গেলে মরিয়মকে মা, সোনা, লক্ষ্মী, আম্মু বলে কতবার সম্বোধন করে, কত ডাক দেয়, কিন্তু এবার কিন্তু বাপ্পি মরিয়মের সাথে সিঙ্গেল কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। সো আমি 2-2 4 মিলানোর চেষ্টা করছিলাম এবং আমার কাছে এটা দিয়ে 2-2 4 মিলেও যাচ্ছিল। এই একটা জিনিস ভেবে তার মানে বাপ্পির মনে মরিয়মকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বাপ্পি মনে করছে তার ছেলেকে মরিয়ম হয়তো ট্র্যাপে ফেলাচ্ছে, তার ছেলের প্রতি হয়তো মরিয়মের ভালোবাসা নয়, লোভ আছে, যে স্থানের এত কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, করি না তাদের সাথে একটা সম্পর্ক। এই ধরনের নোংরা কমন সেন্সহীন কিছু কথাবার্তা চিন্তা করি হয়তো বাপ্পি বর্তমানে মরিয়মের সাথে একটু সাইলেন্টলি রাগ হয়ে আছে, তার সাথে কথাবার্তা বলছে না। ঠিক আছে, আসলে কি দর্শক, টিনেজ ভালোবাসা কিন্তু কোনো বড় লোক গরিব এগুলো দেখে না। টিনেজ ভালোবাসা এমন একটা জিনিস, এখানে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আবেগ। মানুষ কিন্তু টিনেজ বয়সে যতগুলো রিলেশনশিপে জড়িয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু আবেগে জড়িয়েছে। একটা মানুষ 25 বছর বা 30 বছর বয়সে গিয়ে যে সম্পর্কে জড়ায় সেখানে বাস্তবতা থাকে, সেখানে মানুষ রিলেটিভিটির থেকে বেশি মানুষ চিন্তা করে যে আমার জীবনটা কিভাবে চলছে। মানুষ আত্মকেন্দ্রিক বলেন বা বাস্তবতা চিন্তা করে একজনের সাথে সম্পর্ক জড়ায়। বাট টিনেজ ভালোবাসা কখনো বাস্তবতা মানে না, রিয়েলিটি মানে না। সেখানে যেটা চলে সেটা পুরোটা থাকে আবেগ, অনুভূতি, ঠিক আছে, এবং কিছু সুন্দর স্মৃতি, সুন্দর কিছু মুহূর্ত, এগুলোর প্রাধান্য টিনেজ ভালোবাসাতে সবচেয়ে বেশি থাকে। তো তানার মরিমের মধ্যে এখন বর্তমানে সেটাই চলছে। আমার থাম্বনেলে যে ছবিগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা দেখেন, আমি মনে করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেই ছবিগুলোর মধ্যেই, যে কিভাবে তিশার তানকে ধরে টেনে নিয়ে আসলো, তিশার মানে মন্তব্যটা, বাপ্পির কথা না বলা এবং মরিয়মের মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকা। তিশা যখন এই কথাগুলো বলছিল সবাই হি হি হাহা করলেও মরিয়ম কিন্তু খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল, এবং তানের বিদায় নেওয়া। আসলে মরিয়ম মন খারাপ করেছিল দুইটা কারণে, প্রথমত তান এখন চলে যাচ্ছে বিদায় নিয়ে, তানকে সে এখন আর দেখবে না, এবং দ্বিতীয়ত তিশা এই কথাটা বলেছে। এই দুটো কারণে মরিয়ম প্রচণ্ড মন খারাপ করে দাঁড়িয়েছিল, বোঝা যাচ্ছিল যে মরিয়ম খুব আপসেট হয়ে আছে। সো সব কিছুর ইঙ্গিত কিন্তু আসলে বর্তমানে মরিয়ম এবং তানের সম্পর্কের দিকেই যাচ্ছে, এবং এটা বাপ্পি আর তিশা বুঝে গিয়েছে। যেহেতু তারা এটা বুঝে গিয়েছে এবং এটা তারা আগে থেকে বুঝতে পেরেছিল, কিন্তু যখন থেকে তারা দেখলো গতকালকে তারকাদের গল্প এই বিষয় নিয়ে আলোকপাত করা শুরু করেছে, সো এই জিনিসটা এখন তারা নিজেরাও বন্ধ করার জন্য খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে, এবং ক্যামেরার সামনে এগুলোকে ধরাও তারা দিতে যাচ্ছে না, আড়াল করার চেষ্টা করছে। সবচেয়ে মজার যে বিষয়, যখন তান মরিয়মকে জড়িয়ে ধরে এরকম চুমু খাচ্ছিল, তখন তিশা কিন্তু হাত নামিয়ে বারবার ক্যামেরা বন্ধ করার ইঙ্গিত দিচ্ছিল। এতে করে বোঝা যায় তারা এগুলো কতটা কনসার্ন হয়ে আছে বর্তমানে মরিয়ম এবং তানের সম্পর্কটাকে নিয়ে। আশা করি দর্শক, তান এবং মরিয়মের ঘটনাটা আমি আপনাদের খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বলতে পেরেছি। তো চলুন দর্শক, এখন আমি আমার পরবর্তী বিষয় বলি, সে হচ্ছে তানজিলার বগলতলা। বগলতলা আবার কি ভাই? বগলতলা তো সবারই থাকে, কিন্তু ঘটনা হচ্ছে তানজিলাকে দেখলাম সাকিবের সাথে গতকালকে একটা লাইভ করতে, মানে ওই লাইভ ভিডিওতে তানজিলা মানে এসেছে, তার ঘরের যে একটা গেঞ্জি আছে, ঘরে যে লং গেঞ্জিগুলো আছে সেগুলো পরে এসেছে। ভালো কথা ভাই, গেঞ্জি পরেছেন, ঢোলা ঢালা গেঞ্জি পরেছেন, তো আপনি যে বারবার হাতটাকে উপরের দিকে উঠিয়ে আপনার বগল থেকে শুরু করে সব কিছু ক্যামেরাতে দেখাচ্ছেন, লজ্জা করে না আপনার ভাই? আপনারা শরীরে আছে নাকি দেখানো, বাদ আছে কোনটা, থাকলে সেটা বলুন, সেটা খুলে খুলে দেখান। আপনার জামাইতে প্রথমত আপনার কোনো ইজ্জতই রাখেনি, সব কিছু দেখিয়েছে, এবং আপনিও এখন বর্তমানে খুলে খুলে দেখাচ্ছেন। আমার কাছে তো মনে হয় মানুষের ওই খারাপ কিছু সাইড আছে না, সে সমস্ত সাইডে গিয়ে ভিডিও দেখার চেয়ে বেশি আপনাদের ভিডিও দেখলে মানুষ এগুলো বেশি দেখতে পারবে। আপনারা এমন টাইপের ভিডিও বানান আর কি, টাকার জন্য, টাকার লোভে পড়ে। তো দর্শক, এরকম নোংরামিগুলো এখন তানজিলা বেশি প্রমোশন করছে, নোংরামি করে ভিডিও আর্ন করছে, টাকা কামাই করছে, এটা এখন তানজিলার বর্তমানে নেশা এবং পেশা উভয়ই। তো ভিডিওতে যখন লাইভ করছিল তখন অনেক দর্শক না, ম্যাক্সিমাম দর্শকই কিন্তু তানজিলাকে তার বাচ্চা নিয়ে কমেন্ট করছিল, বাচ্চার জন্য শুভকামনা জানাচ্ছিল, পরবর্তী বাচ্চা কবে নিবে প্রশ্ন করছিল, সবাই খালি তানজিলার বাচ্চা কেন্দ্রিক কথাবার্তা বলছিল। তো এটাও তানজিলার খুব বিরক্ত লেগেছে, সে একবার রাগ হয়ে বলে, সবাই খালি বাচ্চা বাচ্চা কেন করছে, আমি কি সামনে নেই, আমাকে নিয়ে কি কথা থাকতে পারে না? মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। একটা মায়ের কাছে তো তার সন্তানের উপর কিছু না, যখন বাইরের মানুষ একটা মাকে তার সন্তানকে নিয়ে প্রশ্ন করবে, সেই মায়ের সবচেয়ে বেশি খুশি লাগার কথা। কিন্তু এরকম মা প্রথম দেখলাম, যেই মা কিনা তানজিলাকে, মানে যে মাকে দেখলাম যে তানজিলা, অর্থাৎ তানজিলা, সে
যখন তাকে কোনো মানুষ তার বাচ্চা নিয়ে প্রশ্ন করছে, তার কাছে সেটা বিরক্ত মনে হচ্ছে, বিরক্ত লাগছে, মানে তার ভালো লাগছে না। এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। এরকম ব্যতিক্রম ধর্মী মা কজনই বা আছে দর্শক আমাদের সমাজে বলুন, যার মধ্যে তানজিলা একজন। তো এই জিনিসটা তো নোংরামি, জিনিসটা আমি গতকালকে বলেছিলাম, আজকে তার এক্সটেন্ডেড একটা ভার্সন ছিল। তো মজার বিষয় হচ্ছে দর্শক, সাকিবকে দেখলাম একটা গাড়ি এনেছে, এই গাড়িটার নাম আসলে কি আমি জানি না, এটাকে অনেকে আমরা ওয়াকারও বলতে পারি, বাট এটা ওয়াকারও বলা যাবে না, ওয়াকারে তো বাচ্চারা হাঁটতে পারে, এটাতে হাঁটতে পারা যায় না, এটাতে বসে থাকা যায়, ঠিক আছে, টাইট করে বেল্ট আছে যেখানে বাচ্চাকে বেঁধে দিলে বাচ্চা বসে থাকতে পারবে, মানে সামনে কিছু খেলনাও আছে, বাচ্চা অনেকক্ষণ এখানে এনজয় করবে। তো আমার কাছে এটা দেখে মনে হলো যে এত তাড়াতাড়ি কেন, মাত্র তো 1.5 মাসও হয়নি এখনও, বাচ্চার ঘাড়টাও শক্ত হয়নি, এখানে যদি বাচ্চাকে বসে দেওয়া হয় বাচ্চা তো ঘাড় ভেঙেও যেতে পারে, তাহলে কেন সাকিব এটা কিনে আনলো? আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার কাছে ইনস্ট্যান্ট খালি একটা জিনিসই মাথায় চলে আসলো। প্রথমত তানজিলাকে আমি কতক্ষণই বা দেখি তার বাচ্চাকে কোলে নিতে, সে তো কোলে নেয় না, পালে তো তার শাশুড়ি। তার মানে এই গাড়িটা কিনে আনার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু বাচ্চাকে তারা কোলে রাখে না, এখন বাচ্চাকে গাড়িতে বসিয়ে দিবে যাতে করে বাচ্চা এখানে দীর্ঘ সময় বসে খেলতে পারে, মানে তারা বাচ্চাকে কোলে নেবে না। একটা কথা কি জানেন দর্শক, একটা বাচ্চার মানে জন্মের পর মানে তার সবচেয়ে মানে প্রধান বাহন কি হয়? প্রধান বাহন থাকে তার বাবা মায়ের কোল। অথচ তানজিলা সেই জিনিসটা থেকে তার সন্তানকে বঞ্চিত করছে। সে তার সন্তানের জন্য এখন মানে বসার গাড়ি কিনে এনেছে যেখানে সে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখবে, কিন্তু কোলে নিতে পারবে না। কোলে নিবে কীভাবে বলুন? তার তো অনেক কাজ আছে, তাকে টিকটক করতে হয়, তাকে ইনস্টাগ্রাম চালাতে হয়, তাকে ফেসবুকিং করতে হয়, তাকে ইউটিউবিং করতে হয়, তাকে বিজনেস করতে হয়, তাকে আবার নষ্টামিও করতে হয় দিনের একটা সময় বসে। তাহলে সে কখন বাচ্চা পালবে বলুন? তার কাছে তো বাচ্চা চাইতে বেশি অন্যান্য কাজের মূল্য অনেক বেশি। সে তো সন্তানকে খালি জন্ম দেওয়া লাগবে যাতে করে কেউ তাকে বন্ধা ট্যাগ না দেয়, এই কারণে সন্তান জন্ম দিয়েছে। কিন্তু সন্তানের মূল্য কী, মায়ের সংজ্ঞা কী, এই জিনিসগুলো তানজিলা কখনো জানে না এবং বুঝবেও না। না হলে সে কিভাবে করে এখন একটা গাড়ি কিনে আনে? তারা তাদের জায়গা থেকে বলবে এই গাড়িটা আমি আগে কিনেছি আবেগে আমোদে প্রমোদে, সেটাতে তো আমি আর বাচ্চাকে এখন বসাবো না, পরে বসাবো। কিন্তু আমার কথা, পরেও বা কেন বসাবেন ভাই? বাচ্চাকে বসানোর জন্য আপনার কোল আছে তো, বাচ্চার প্রধান বাহন আপনার এবং আপনার জামাইয়ের কোল আছে, কেন গাড়ি লাগবে? গাড়ি লাগবে এই কারণে যাতে করে বাচ্চাকে বসিয়ে দিলে ব্যাস শেষ, আর কোলে নেওয়া লাগছে না। এত কষ্ট বাচ্চাকে কোলে নিতে, তাহলে গাড়ি মানে গাড়িটা এনে আপনারা সমাধান খুঁজে পাচ্ছেন, তাহলে বাচ্চাটা না নিতেন, তাহলে তো আরও বড় সমাধান ছিল, সহজ সমাধান ছিল। কেন বাচ্চাকে জন্ম দিয়ে এখন কষ্ট দিতে যাচ্ছেন? এগুলো দর্শক আসলে আমার কাছে কোনো উত্তর নেই, আমার কোনো উত্তরই জানা নেই। তো যাক দর্শক, এগুলো ছিল তানজিলার বিষয়। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মিমকে নিয়ে বলবো। আপনারা তো সবাই জানেন মিমের একটা সন্তান হয়েছে, সদ্য দ্বিতীয় সন্তান হয়েছে, একটা মেয়ে বাবু হয়েছে। তো এবার মিমে যে সি সেকশনটা হয়েছে, এই সিজারিয়ান সেকশনের পর মিমের নাকি ইনফেকশন গ্রো করেছে, এবং ইনফেকশন গ্রো করাটাই স্বাভাবিক আমি মনে করি। আপনারা দেখবেন মিম যে হসপিটালে তার সি সেকশনটা করিয়েছে, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। একটা অপারেশনের রোগীকে তারা ট্রলিতে করে টেনে টেনে সিঁড়িতে উঠাচ্ছে, একটা লিফট পর্যন্ত নেই। এটা কেমন হসপিটাল ভাই? হ্যাঁ, আপনারা সবাই বলুন ভাই, শরীদপুরের মতো একটা অচপাড়া গ্রামে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারেন? অবশ্যই কিছু আশা করার নেই, কিন্তু ভাই ঢাকা আছে তো, নিতে পারতো ঢাকাতে এসে তার সি সেকশনটা করাতে। বলতে পারেন ভাই ঢাকা থাকবে কই, কেন তার শ্বশুরবাড়ি আছে না? শ্বশুরবাড়ির লোক কি তাকে বের করে দিয়েছে? বের করে দেয়নি তো, শ্বশুরবাড়িতে থাকবে, সমস্যা কি? এখন মিম থাকবে না, মিম তার শ্বশুরবাড়ির দোষ ধরবে, এটা তো আসলে কোনো লজিক হতে পারে না। মিম ঢাকাতে বসে যদি অপারেশন করতো তাহলে তো এই সমস্যাগুলো হতো না। মিম শরীদপুর এরকম একটা অচপাড়া গ্রামে বসে তার সি সেকশন তো অপারেশন করেছে, এখন সে বলছে আপনারা কেউ কোনোদিন এরকম জায়গা থেকে অপারেশন করবেন না, আমি আমার এই ক্ষতিটা বুঝতে পারছি, এখন হারে হারে বুঝতে পারছি কত কষ্ট। কারণ মিমের ইনফেকশন গ্রো করেছে, আর একটা সি সেকশনের পর যদি ইনফেকশন গ্রো করে সেটা কতটা ভয়াবহ সেটা একটা মা ছাড়া কেউ জানে না। তো মিম কিন্তু এখন সেই ক্রাইসিস দিয়ে বর্তমানে যাচ্ছে, তার সেই সি সেকশনের জায়গাতে কিন্তু ইনফেকশন গ্রো করেছে। এখন কবে ভালো হবে, সেটা আসলে আরও খারাপের দিকে যাবে কিনা সেটা আমরা কেউ জানি না, বা দোয়া করবো যেন সে সুস্থ হয়ে যায়, কারণ সাফারিংসটা তো তার হচ্ছে। তো আসলে কি সে দুইটা সময়ের কম্পেয়ার করে সে এখন আফসোস করছে, তার কথা দিয়ে বোঝা যায়। যখন সানি ছিল, সানির সময় সে যখন অপারেশন করেছিল সেখানে কিন্তু কোনো কমপ্লিকেশন হয়নি, খুব দ্রুত সানির সেবা শুশ্রূষায় কিন্তু মিম খুব র্যাপিড রিকভার করেছিল এবং কোনো কমপ্লিকেশন হয়নি। কিন্তু দেখুন না, বাবুর সাথে সি সেকশনের পরপরই তার একটা ইনফেকশন গ্রো করে গেল, এখন তার কষ্টের শেষ নেই, আবার কোন জায়গাতে আছে। মানে সব কিছুতেই মিমের কাছে এখন আগের সাথে বর্তমানে তুলনা করলে মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম, এরকম একটা জিনিস এখন মিমের মধ্যে চলে এসেছে। তো বর্তমানে মিমের এগুলো ভালো লাগছে না।
তো বোঝা যাচ্ছে যে মিম কোনো না কোনোভাবে হয়তো সানিকে স্মরণ করছে যে কোনো এক সময় যখন সানি ছিল তার তো এত কষ্ট হচ্ছিল না, সানি তো তার অনেক দেখভাল করেছিল, সেই জিনিসটুকু এখন মিম কোনোভাবেই বাবুর কাছ থেকে পাচ্ছে না। এটা মিম এখন বর্তমানে অনেক বেশি মিস করছে, মিমের কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। প্রায় 4টার মতো বিষয় আজকে এই এক ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি এবং খুবই দুর্দান্ত কিছু বিষয় শেয়ার করেছি। আমি ভিডিওতে থাম্বনেইলে অনেকগুলো ছবি দিয়ে দিব, টান এবং মরিমার, আপনারা সেই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় ভাই ভিডিওতে দেখতে চাই, আপনারা তিশার ভিডিওতে চলে গেলেই সেটা দেখতে পারবেন। সর্বশেষ ভিডিওতে সেখানে স্পষ্টভাবে মাঝখানের অংশ দিয়ে আপনারা এটা দেখতে পারবেন, যখন সবাই বিদায় নিয়ে চলে আসছিল, ঠিক ড্রেসিং টেবিলের সামনে এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।